ইঞ্জুরির কারণে সেনেসিকে দলে ফিরিয়ে আনতে হয়েছে, মেসির ইঞ্জুরি ছিল, 10% 20% ইঞ্জুরি রিস্ক নিয়েই খেলানো হবে, প্রেশার নেই আর্জেন্টিনার ওপরে। সমর্থকরাও তাদেরকে সমর্থন করে যাচ্ছেন শুরু থেকে। আর্জেন্টিনা 1-0 জেতার সম্ভাবনা আছে, আর ফ্রান্স সেনেগাল ম্যাচটা 2-2 ড্র হতে পারে। তাদের কি ওই জয়ের ক্ষুধাটা থাকবে কিনা যেটা লাস্ট বারে ছিল? ইয়ামাল নামার পরে কিন্তু খেলার টোন পুরোটা চেঞ্জ হয়ে গেছে। একাদশ সিলেকশনটা আমি বলবো যে অনেকটাই ঠিক হয়নি। 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আজ রয়েছেন টাইমস অফ বাংলাদেশের স্পোর্টস এডিটর রুবাইদ ইফতেখার। রুবাইদ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ মাঠে নামছে, সকালে মাঠে নামছে। কি মনে হয় আর্জেন্টিনা তাদের টাইটেলটা ডিফেন্ড করতে পারবে? কারণ ইতিহাসে, ফুটবল ইতিহাসে মাত্র দুটি দলই এই ডিফেন্ড করতে পেরেছে, ইতালি অ্যান্ড ব্রাজিল। আর্জেন্টিনা কি তৃতীয় দল হতে পারবে? ইটস ওয়ে টু আর্লি টু কল প্রান্ত, কারণ প্রথম ম্যাচটাও খেলতে নামে নাই। এখন যদি আমরা এটা নিয়ে আলোচনা করি, ইট শুড নট বি জাস্টিফাইড, এবং এটা ঠিকও না। আমরা আর্জেন্টিনা এত জনপ্রিয় একটা দল, লিওনেল মেসি তার শেষ ওয়ার্ল্ড কাপ খেলছেন, সবার প্রত্যাশা রয়েছে হ্যাঁ যে কেমন করে, আমাদেরও সেই প্রত্যাশাই থাকবে। আলজেরিয়া কিন্তু একেবারে ছোট দল না, তারা বিশ্বকাপ আগে খেলেছে, আফ্রিকার পরাশক্তি বলা যায়, আফ্রিকার টপ দেশগুলোর একটা, এবং আফ্রিকার দলগুলো কেমন খেলে কিন্তু আমরা এই বিশ্বকাপে দেখেছি। মরক্কোর খেলা দেখেছি, গতকাল ইজিপ্টের খেলা আমরা দেখলাম। তো আলজেরিয়াকে কোনোভাবেই ছোট করে দেখার উপায় নেই, এবং আর্জেন্টিনা কিন্তু মনে রাখতে হবে যে তাদের বিশ্বকাপের শুরুটা সবসময় যে খুব ভালো হয় সেটা কিন্তু না। গত বিশ্বকাপ আমাদের মনে আছে, সৌদি আরবের সঙ্গে আর্জেন্টিনা একটা অঘটনের শিকার হয়েছিল, তারপরে তারা গুছিয়ে নেয়, এবং প্রথম 3টা ম্যাচ কিন্তু খুব কনভিন্সিং ছিল, এটা বলা যাবে না। স্পেশালি প্রথম 2টো ম্যাচ, আর্জেন্টিনা সৌদি আরব এবং মেক্সিকোর সঙ্গে ম্যাচটা, পোল্যান্ডের এগেনস্টে থার্ড ম্যাচটা থেকে আর্জেন্টিনা একদম বলা যায় যে অন ট্র্যাক ছিল। এবারও তেমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আর্জেন্টিনার দলে একাধিক ইনজুরি আছে। আমরা জানি যে ইনজুরির কারণে সেনেসিকে দলে ফিরিয়ে আনতে হয়েছে, মেসির ইনজুরি ছিল, ডিবু মার্টিনেজের ইনজুরি ছিল, পারেদেসের ইনজুরি আছে। থ্যাঙ্কফুলি ডিবু এবং মেসি দুজনেই ফিট। এখন তাদেরকে কি বিশ্বকাপের জন্য একটু আর্লি ফিট ঘোষণা করা হলো, একটু হালকা 10% 20% ইনজুরি রিস্ক নিয়েই খেলানো হবে, নাকি আসলেই তারা পুরো ফিট, এটা আসলে বলার উপায় নেই। যেটা হয় যে বড় খেলোয়াড় যারা, আপনার যারা সুপারস্টার্স রয়েছেন, মেসি, মার্টিনেজ, তাদের মতো খেলোয়াড়দের যদি 10% ইনজুরিও থাকে, ওটা নিয়েই তারা ইউজুয়ালি খেলে দিতে পারেন। এটা টপ লেভেলের খেলোয়াড় যারা রয়েছেন, ফুটবল, ক্রিকেট বা যে কোনো খেলাতেই টপ প্লেয়াররা 10-15% ইনজুরি তাদের প্রায় লেগেই থাকে, এবং সেটা নিয়ে তারা খেলতে কুণ্ঠাবোধ করেন না, দ্বিধাবোধ করেন না। কিন্তু মেসি বা ডিবু মার্টিনেজকে যদি ইনজুরিটা রিস্ক করে খেলানো হয়, আমার মনে হয় সেটা একটা ভুল হয়ে যাবে। মেসিকে আমরা শুনছি, আজকে বিভিন্ন আর্জেন্টাইন পত্রপত্রিকা দেখছিলাম, বা আর্জেন্টিনার সাংবাদিক গ্যাস্টন আদুল, তিনি বলেছেন যে মেসি কালকে শুরু করবেন। আমি জানি না যে বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে এটা করার দরকার আছে কিনা, স্পেশালি যখন তিনি একটা ইনজুরি লে অফ কাটিয়ে উঠেছেন। আমরা দেখেছি যে লামিন ইয়ামাল, জামাল মুসিয়ালার ক্ষেত্রে স্পেন এবং জার্মানি কটুক, ইনফ্যাক্ট কালকে মো সালার ক্ষেত্রেও কিন্তু ইজিপ্ট বেশ একটা রক্ষণশীল, এবং বলা যায় যে ওদেরকে প্রোটেক্টিভ একটা মেজার তারা কিন্তু নিয়েছে, পুরো ম্যাচ খেলায়নি। লামিন ইয়ামালকে সেকেন্ড হাফের শেষ দিকে নামিয়েছে, মো সালাকে তুলিয়ে নিয়েছে, জামাল মুসিলাকে 1 ঘন্টা 65 মিনিট পর তুলে নিয়েছে। মেসির ক্ষেত্রেও আমি জানি না, হয়তো শুরু করে তাকে তুলে নেওয়া হবে কিনা, সবকিছু দেখার জন্য আসলে অপেক্ষায় আছি। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার ওপর যে প্রেশারটা ছিল, যে 36 বছর ধরে তারা কোনো ওয়ার্ল্ড কাপ জেতে না, সেই প্রেশারটা ওভারকাম করে তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে জিতেছে। এবার 2026-এ কি ওইরকম প্রেশারটা থাকবে কিনা আর্জেন্টিনার ওপর, তাদের কি ওই জয়ের ক্ষুধাটা থাকবে কিনা যেটা লাস্ট বারে ছিল? দেখেন, আর্জেন্টিনা দলের যারা আছেন, এই 22 জনের স্কোয়াডের সবাই তো প্রফেশনাল ফুটবলার্স, এবং প্রফেশনাল স্পোর্টসম্যানদের জয়ের ক্ষুধাটা সবসময় থাকে। সেটা তারা একটা ওয়ার্ল্ড কাপ জিতুক বা 5টা চ্যাম্পিয়ন্স লিগ জিতুক, ডাজন্ট রিয়েলি ম্যাটার। জয়ের ক্ষুধার থেকে বরং আপনি একটা জিনিস নিয়ে আলোচনা করা যেতে পারে যে তাদের উপর সেই প্রেশারটা আছে কিনা, বা আর্জেন্টিনার দর্শকরা কি প্রত্যাশা করছেন। দর্শকদের, আর্জেন্টিনার যারা আর্জেন্টিনা নাগরিক, তারা কিন্তু এবার সেই দলের ওপরে সেই তীক্ষ্ণ নজরটা নাই। গত 2022-এ যেমনটা ছিল, যে 36 বছর ধরে তারা দে ওয়ার ভেরি ভেরি ইগার, এবং কিছু ভুলচুক কিছু হলেই সমালোচনার তীর ছুটত মেসি এবং ডি পলদের
আলভারেজদের ওপরে। এবার কিন্তু তেমনটা আমরা দেখছি না, দল অনেকটাই সমর্থকরা তাদেরকে জায়গা দিচ্ছেন যে আচ্ছা ঠিক আছে যেভাবেই হোক ইউ এনজয় ইউর সেলফ, এবং তেমনটা যদি হয় যে প্রেশার নেই আর্জেন্টিনার ওপরে, সমর্থকরাও তাদেরকে সমর্থন করে যাচ্ছেন শুরু থেকে, এবং আর্জেন্টিনা আসলে এনজয় করছে গেমটা, দ্যাট উড বি এ সাইড টু ওয়াচ। রাইট। আমি যদি কাতার বিশ্বকাপে দেখি এবং এবারের বিশ্বকাপ দেখি, দুই বিশ্বকাপের মধ্যে স্কোয়াডের ডিফারেন্সটা কিরকম দেখছেন? খুব একটা বেশি কিন্তু না, নতুন খেলোয়াড় আর্জেন্টিনা আসলে নিকো পাজ ছাড়া, এবং জিলিয়ানো সিমিওনে, আলমেডা গতবার ছিলেন কিন্তু তিনি গেম টাইম পাননি। গেমটা পায়। জুলিয়ানো সিমিওনে এবং নিকো পাজ এবং আলমেইডা মোটামুটি উঠে এসেছেন। আমি অনেক আশা করছিলাম যে লাস্ট সিজনে দুজন খেলোয়াড় মাস্টান্টুওনো এবং গার্নাচো হয়তো ভালো পারফর্ম করবেন এবং আর্জেন্টিনার বিশ্বকাপে দলে জায়গা করে নেবেন, কিন্তু এই দুজন জায়গা পাননি। নিকো পাজের উপর অনেক ভরসা রয়েছে, কোমর হয়ে একটা অসাধারণ সিজন খেলেছেন এবং ফ্যাব্রেগাসের আন্ডারে ছিলেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ যে কোন কোচের আন্ডারে আপনার মোল্ডিংটা হচ্ছে। সেস ফ্যাব্রেগাসের আন্ডারে অফকোর্স আমরা জানি যে ফ্যাব্রেগাসের ফুটবল ব্রেইন কতটা অ্যাডভান্সড, তার আন্ডারে নিকো পাজ খেলেছেন। আর জুলিয়ানো সিমিওনে অফকোর্স অ্যাটলেটিকো মাদ্রিদে বাবার অধীনেই তিনি খেলেছেন। সো দুইজন সেরা কোচের অধীনে খেলেছেন, এবং আর্জেন্টিনার কোচ তাকে আমরা অফ ক্যামেরা আলাপ করছিলাম প্রান্ত যে তাকে কখনোই ডিউ ক্রেডিটটা দেওয়া হয় না, কিন্তু আমার মনে হয় যে বিশ্বকাপের অন্যতম সেরা কোচ লিওনেল স্কালোনি। স্ক্যালোনির কথা বলতেই আমি একটু যদি এবার জিজ্ঞেস করি যে স্ক্যালোনির লাস্ট এই ম্যাচটা ঘিরে যে প্রেস কনফারেন্সটা ছিল, তিনি সেখানে বলেছেন একদমই প্রেশারলেস তারা রয়েছেন, তারা একদম প্রথম ম্যাচ থেকে চিন্তা করবেন কিভাবে ওয়ান বাই ম্যাচ খেলা যায়, এবং তাদের এখনই তারা ড্রিম দেখছেন না, কিন্তু প্রথম ম্যাচে যদি তারা পয়েন্ট ড্রপও করেন তাতেও টেনশন করতে মানা করেছেন, কারণ ইট জাস্ট স্টার্ট। স্ক্যালোনি নিয়ে তেমন কোনো কথাই হয় না ফুটবল বিশ্বে, যে যতটা কথা দেশামকে নিয়ে হয়, কার্লো অ্যাঞ্চেলোত্তিকে নিয়ে হয়। এই মানুষটা নিয়ে কি বলবেন? তার ট্যাকটিক্সটা কি একদম মানে একটা বদ্ধ ঘরের মধ্যে কি সব কিছু তিনি করে বসেন, যাতে ফ্যানরা এটা নিয়ে এতটা এক্সাইটেড হতে পারছে না? দেখেন, স্কালোনি পার্সোনালিটিটাই এরকম, এক একটা কোচ কিন্তু এক ধরনের পার্সোনালিটি থাকেন। আমরা জানি যে আনচেলত্তি খুবই কমান্ডিং একটা পার্সোনালিটি, তিনি তার নিকনেম হচ্ছে দ্য হেফে, দ্য বস। দেশম ফ্রান্সের ক্যাপ্টেন ছিলেন। স্কালোনি কিন্তু ফুটবলার হিসাবেও হ্যাঁ অভিজ্ঞ খেলোয়াড় ছিলেন, কিন্তু অনেক বড় তারকা ছিলেন না, এবং তার পার্সোনালিটিটাই খুব কোয়াইট এবং ইন্ট্রোভার্টেড টাইপ। এবং তিনি কিন্তু সবার আগে যে কাজটা করেছেন সেটা হচ্ছে আর্জেন্টিনার, আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে কোপা আমেরিকা জয়ের সময় যে ডকুমেন্টারিটা রিলিজ হয়েছিল, সেখানে স্কালোনি দলকে কি মন্ত্র দিয়েছেন সেটা সবাই বলছিলেন, যে দলকে এসে উনি বুঝিয়েছেন যে ইটস জাস্ট এ গেম, এত প্রেশার নেওয়ার কিছু নাই, হারলে হারবো, জিতলে জিতবো, বাট এনজয় দ্য মোমেন্ট। তারপর থেকে কিন্তু আমরা আসলে 2019-এর কোপা আমেরিকা থেকে কিন্তু আর্জেন্টিনাকে বদলে যেতে দেখেছি। এরপরে 2021 ফিনালিসিমা, বিশ্বকাপ, 2023-এর কোপা আমেরিকা, সব মিলিয়ে কিন্তু আর্জেন্টিনা এখন বলা যায় যে গত 5-6 বছরে বিশ্বের সব থেকে ফর্ম টিম। এটার মূল কৃতিত্ব অবশ্যই লিওনেল মেসি এবং খেলোয়াড়দের, কিন্তু আমি মূল কৃতিত্ব স্কালোনিকে দিতে চাই, কারণ একেবারে পর্দার আড়াল থেকে, মানে আক্ষরিক অর্থে পর্দার আড়াল থেকে তিনি কখনোই কিন্তু লাইমলাইটে আসেন না, তার ইন্টারভিউ আমরা খুব একটা দেখি না, তিনি তার কাজটা ঠিকই করে যাচ্ছেন। এবং আর্জেন্টিনার মতো দলের ক্ষেত্রে সবথেকে, বা বিশ্বের যে কোনো বড় দলের ক্ষেত্রে সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে ম্যান ম্যানেজমেন্ট। যে একই দলে এতগুলো তারকা, আপনি মেসিকেও যদি বাদ দেন, ডিপল, পারেডেস, আলভারেজ, লাউটারো মার্টিনেজ, সবাই তার ক্লাবের সেরা তারকা, বিগ সুপারস্টার, তাদেরকে ম্যানেজ করা, এবং তাদেরকে আমরা জানি 2022 ওয়ার্ল্ড কাপে সব খেলোয়াড়ই বলেছিলেন যে আমরা মেসির জন্য খেলতে চাই। সো সবাইকে নিয়ে একটা লক্ষ্যের দিকে এগুনো, সবই কিন্তু স্কালোনির বলা যায় যে কৃতিত্ব। তো তাকে আসলে এতটা কৃতিত্ব দেওয়া হয় না, মূলত হচ্ছে যে কারণ তিনি ইউরোপিয়ান নন, এক, আর দুই হচ্ছে তিনি আসলে ওরকম থাকতে পছন্দ করেন। মিডিয়া এনগেজমেন্টও তার কম, খুবই কম, মিডিয়ার সামনে খুব একটা কথাও বলেন না। রাইট। আজ রাতে আরও একটি হেভিওয়েট ম্যাচ রয়েছে, ফ্রান্স ভার্সেস সেনেগাল। ফ্রান্সের কথা যদি একটু জিজ্ঞেস করি, এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে স্ট্রং টিম বলা হচ্ছে অ্যাটাকের দিক দিয়ে, আপনার কাছে কি মনে হচ্ছে এবার ফ্রান্সের সম্ভাবনা কতটুকু? দেখেন, যে দলে একজন ডাবল ব্যালন ড'র জয়ী রয়েছেন, একজন ফর্মার ওয়ার্ল্ড কাপ জয়ী রয়েছেন, এবং একজন খেলোয়াড় রয়েছেন যিনি ওয়ার্ল্ড কাপ ফাইনালে হ্যাট্রিক করেছেন, এমবাপে এবং উসমান ডেম্বেলের কথা বলছি, তাদের, আর মাইকেল ওলিসে, মানে রাইট নাও যদি ফর্মের বিচারে আমি যদি বলি যে ওয়ার্ল্ডের টপ 3 ফুটবলারের একজন, খুব বেশি বোধহয় বলা হবে না, রাইট? সো এই তিনজনের যে ফরওয়ার্ড লাইন, এটাকে আপনি সেরা না বলে আপনি কি বলবেন? মানে ইজ দেয়ার এনি আদার ওয়ে টু ডিসক্রাইব ইট? আই ডোন্ট থিঙ্ক সো। বাট অপোনেন্টটা মনে রাখতে হবে, সেনেগাল, তারা আফ্রিকান চ্যাম্পিয়ন্স,
একাধিকবার, এবং এবারের ফাইনালিস্ট মরক্কোর কাছে বিতর্কিত সার্কামস্টান্সেসে হেরেছে। তাদের টিমটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত, ডিফেন্স থেকে ফরওয়ার্ড পর্যন্ত অভিজ্ঞতাপূর্ণ, ঠাসা, এবং ফ্রান্সের যেসব খেলোয়াড় রয়েছেন তাদের এগেনস্টে এবং তাদের সঙ্গে একই দলে কিংবা প্রতিপক্ষ দলে একই লিগে সেনেগালের সবাই খেলেন। ইংলিশ প্রিমিয়ার লিগ, ফ্রেঞ্চ লিগ, স্প্যানিশ লিগ, সৌদি লিগ, সবাই টপ লিগগুলোতে খেলছেন। সেনেগালকে আসলে হালকাভাবে নেওয়ার কোনো উপায় নেই, এবং এই ম্যাচটা আসলে একেবারেই আমার মতে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমি একটু প্রেডিকশন যদি জানতে চাই দুটি ম্যাচেরই, আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া এবং ফ্রান্স ভার্সেস সেনেগাল। প্রেডিকশন আসলে আমি দিতে চাচ্ছি না, কারণ এখন পর্যন্ত যা দিয়েছি সবগুলোই ভুল হয়েছে। আমারগুলো কিন্তু হ্যাঁ, সব মোটামুটি সবগুলোই কারণ ঠিক হয়েছে। আমি ওভার এস্টিমেট করছিলাম দলগুলোকে, বাট দিস টাইম আইল গো ভেরি ভেরি কশাস। আর্জেন্টিনা 1-0 জেতার সম্ভাবনা আছে, আর ফ্রান্স সেনেগাল ম্যাচটা 2-2 ড্র হতে পারে। ওকে, আমি যদি আমার প্রেডিকশনটা বলি তাহলে ফ্রান্স সেনেগাল 2-1, ফ্রান্স 2 সেনেগাল 1, অ্যান্ড আর্জেন্টিনা 2 আলজেরিয়া 0। আমি আরেকটা দলের নিয়ে একটু কথা বলবো, গতকালকের একটি ম্যাচ নিয়ে। স্পেন এবার ওয়ার্ল্ড কাপে মোস্ট হাইপড একটা দল, তাদের বলা হচ্ছে কন্টেন্ডার অফ দিস ইয়ার্স ওয়ার্ল্ড কাপ। আপনার কাছে কি মনে হয় স্পেনের প্রথম ম্যাচের খেলা দেখে? না, এই খেলা যদি তারা খেলে সবসময়, তাহলে ওয়ার্ল্ড কাপ জেতার সম্ভাবনা কম, কারণ তাদের গোল স্কোরার নাই, জেনুইন গোল স্কোরার নাই। এবং হ্যাঁ, আমরা উই নিউ যে নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামাল ফুল ফিট না, এবং তাদেরকে অনেক পরে নামানো হয়েছিল ম্যাচে। উইলিয়ামসকে কিন্তু আমরা অতটা খুব একটা কার্যকরী দেখিনি। ইয়ামাল নামার পরে কিন্তু খেলার টোন পুরোটা চেঞ্জ হয়ে গেছে, এবং গতকাল স্পেনের ড্রয়ের পেছনে কেপ ভার্ডের অবশ্যই তাদের গোলকিপার ভজিনিও, তার ক্রেডিট যতটা রয়েছে সেটা তাকে দিতেই হবে। কিন্তু স্পেনের গোল না পাওয়ার পেছনে, বা স্পেনের এরকম বলা যায় যে একটা রেজাল্ট নিজেদের পক্ষে না আনতে পারার পেছনে একাদশ সিলেকশনটা আমি বলবো যে অনেকটাই ঠিক হয়নি, কারণ দানি অলমোকে শুরু করা যেতে পারতো দুই স্ট্রাইকারের পেছনে। সো সেটা হয়তো আমরা নেক্সট ম্যাচ থেকে দেখবো যে দানি অলমো, নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামাল শুরু করছেন। থ্যাংক ইউ রুবায়েদ আমাদের সঙ্গে থাকার জন্য। এই ছিল আজকের পর্বে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচের রিভিউ অ্যান্ড প্রিভিউ নিয়ে আগামীকাল আবারও একই সময়ে হাজির হব টাইমস অফ বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে যাবার আগে দর্শকদের মনে করিয়ে দিতে চাই, টাইমস অফ বাংলাদেশ আয়োজন করেছে 2026 বিশ্বকাপ উপলক্ষে এক বিশেষ কুইজ, যেখানে অংশ নিয়ে আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। তাই চোখ রাখতে ভুলবেন না টাইমস অফ বাংলাদেশের ফেসবুক পেজে।